আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরাকে ড্রোন হামলায় ফ্রান্সের ৬ সেনা আহত। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, ২ সেনা আহত। ইরাকের আকাশসীমায় মার্কিন রিফিউলিং উড়োজাহাজ বিধ্বস্ত। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দেওয়া হবে। মোজতাবা খামেনিকে হুমকি, ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার দাবি নেতানিয়াহুর। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরাকে ড্রোন হামলায় ফ্রান্সের ৬ সেনা আহত হওয়ার ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক সামরিক এবং কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ এই ঘটনাটি আধুনিক রণকৌশলে ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং এর ভয়াবহ প্রভাবের দিকে নতুন করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এবং স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের জন্য ফ্রান্স সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশের সামরিক উপস্থিতি রয়েছে ইরাকে, আর সেই দীর্ঘমেয়াদী মিশনের অংশ হিসেবেই ফরাসি সেনারা সেখানে অবস্থান করছিলেন। কিন্তু এই সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনাটি প্রমাণ করে যে বর্তমানে প্রচলিত যুদ্ধের ময়দানে সরাসরি সম্মুখ সমরের চেয়ে আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোনের মতো দূরনিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহার করে আকস্মিক আঘাত হানার প্রবণতা কতটা বৃদ্ধি পেয়েছে। এই হামলায় যে ৬ জন ফরাসি সেনা আহত হয়েছেন তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে এই ঘটনাটি পশ্চিমা জোটের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা সতর্কতা বা অ্যালার্ম হিসেবে কাজ করছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েক বছরে ড্রোন প্রযুক্তি এতটা সহজলভ্য এবং উন্নত হয়েছে যে এটি এখন আর কেবল বৃহৎ পরাশক্তিগুলোর হাতে সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীগুলো অত্যন্ত নিখুঁতভাবে এই প্রযুক্তি ব্যবহার করে বড় বড় সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হচ্ছে। এই নির্দিষ্ট হামলার পর ফরাসি সরকার এবং তাদের মিত্র দেশগুলো ইরাকের আকাশসীমা এবং সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে, কারণ রাডারে সহজে ধরা না পড়া এই ছোট কিন্তু প্রাণঘাতী ড্রোনগুলোকে প্রতিহত করার জন্য উন্নত অ্যান্টি ড্রোন সিস্টেম বা জ্যামিং প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা কেবল সামরিক দিক থেকেই নয়, বরং রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দেশের বাইরে অবস্থানরত সেনাদের ওপর এ ধরনের হামলার পর ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতেও সরকারের ওপর চাপ সৃষ্টি হতে পারে, যাতে তারা তাদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লাগার ঘটনা এবং এতে ২ সেনার আহত হওয়ার খবরটি নৌ নিরাপত্তা এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর জন্য একটি বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের রণতরীগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড হল মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর বিমানবাহী রণতরী, যা নির্মাণ করতে প্রায় $১৩ বিলিয়ন বেশি খরচ হয়েছে এবং এটি প্রচলিত বাষ্পীয় ক্যাটাপাল্ট সিস্টেমের বদলে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা ইমালস ব্যবহার করে, যা একে অন্যান্য যে কোনো রণতরীর চেয়ে অনন্য করে তুলেছে। এ হেন একটি অত্যাধুনিক এবং পারমাণবিক শক্তিচালিত ভাসমান সামরিক ঘাঁটিতে আগুন লাগার ঘটনা স্বভাবতই বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারণ এই ধরনের রণতরীতে হাজার হাজার সেনা অবস্থান করেন এবং সেখানে বিপুল পরিমাণ যুদ্ধবিমান, গোলাবারুদ এবং অত্যন্ত স্পর্শকাতর যন্ত্রপাতি থাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জাহাজের একটি নির্দিষ্ট সেকশনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং জাহাজে থাকা স্বয়ংক্রিয় ফায়ার সাপ্রেশন সিস্টেম ও নৌসেনাদের অত্যন্ত দ্রুত ও দক্ষ ড্যামেজ কন্ট্রোল তৎপরতার কারণে আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই ধোঁয়া এবং আগুন নেভানোর প্রক্রিয়ার মধ্যেই ২ জন সেনা সামান্য আহত হয়েছেন, যাদেরকে জাহাজের ভেতরে থাকা অত্যাধুনিক মেডিকেল বেতেই তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
আপনারা যারা সামরিক জাহাজ সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে মাঝ সমুদ্রে একটি জাহাজে আগুন লাগাটা যে কোনো নাবিকের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন, কারণ সমুদ্রের মাঝখানে বাইরের কোনো ফায়ার সার্ভিসের সাহায্য পাওয়ার সুযোগ থাকে না। জাহাজের ক্রুদেরকেই অগ্নিনির্বাপক হিসেবে কাজ করতে হয়। ইরাকের আকাশসীমায় মার্কিন রিফিউয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাটি এভিয়েশন সেক্টর এবং আন্তর্জাতিক সামরিক লজিস্টিক্সের জন্য একটি অত্যন্ত দুঃখজনক ও চিন্তার বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে, কারণ এ ধরনের উড়োজাহাজগুলো আকাশে চলমান অপারেশনগুলোর লাইফলাইন হিসেবে কাজ করে। রিফিউয়েলিং উড়োজাহাজ যেমন KC-135 বা KC-46 পেগাসাসের মতো বিমানগুলো মূলত আকাশে উড়ন্ত অবস্থায় যুদ্ধবিমান, বোমারু বিমান বা পরিবহন বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে, যাকে সহজ ভাষায় আমরা উড়ন্ত পেট্রোল পাম্প বলতে পারি। এবং এই বিমানগুলোর কারণেই যুদ্ধবিমানগুলোকে বারবার ঘাঁটিতে ফিরে না এসে দীর্ঘক্ষণ আকাশে অবস্থান করে তাদের মিশন সম্পন্ন করতে পারে। ইরাকের আকাশসীমা এমনিতে অত্যন্ত ব্যস্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, আর সেখানে এ ধরনের একটি বড় আকারের এবং বিপুল পরিমাণ দাহ্য জ্বালানিবাহী বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনাটি সামরিক কর্তা ব্যক্তিদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। প্রাথমিক সংবাদে জানা গেছে যে উড়োজাহাজটি তার নিয়মিত রিফিউয়েলিং মিশন পরিচালনার সময় হঠাৎ করে কন্ট্রোল টাওয়ারের সাথে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে একটি দুর্গম এলাকায় আছড়ে পড়ে, যার পরপরই মার্কিন সামরিক বাহিনীর স্পেশাল সার্চ অ্যান্ড রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আকাশে রিফিউয়েলিং বা এরিয়াল রিফিউয়েলিং প্রক্রিয়াটি এভিয়েশন জগতের অন্যতম জটিল এবং ঝুঁকিপূর্ণ একটি কাজ, যেখানে দুটি বিমানকে আকাশে অত্যন্ত দ্রুত গতিতে ও কাছাকাছি দূরত্বে উড়তে হয় এবং একটি ফুয়েল বুম বা হুজ পাইপের মাধ্যমে জ্বালানি স্থানান্তর করতে হয়। তাই সামান্য একটু আবহাওয়া খারাপ হলে বা বাতাসের গতিবেগে তারতম্য ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তদন্তকারীরা এখন বিমানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধারের চেষ্টা করছেন, যাতে তারা বুঝতে পারেন ঠিক শেষ মুহূর্তে কী ঘটেছিল। এটি কি কোনো যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিনের গোলযোগ, প্রতিকূল আবহাওয়া, নাকি অন্য কোনো বাহ্যিক কারণ ছিল। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দেওয়া হবে বলে যে সতর্কবার্তা বা হুমকি দেওয়া হয়েছে, তা বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার পারদকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আধুনিক বিশ্বে কোনো দেশের বিদ্যুৎ অবকাঠামো বা পাওয়ার গ্রিড হল তার অর্থনীতির এবং বেঁচে থাকার মূল চালিকা শক্তি, আর এই গুরুত্বপূর্ণ সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলার অর্থ হল সরাসরি সেই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্তব্ধ করে দেওয়া। ইরানের পক্ষ থেকে আসা এই কড়া বিবৃতির মূল কারণ হল মধ্যপ্রাচ্যে চলমান স্নায়ুযুদ্ধ এবং পাল্টাপাল্টি সামরিক মহড়া, যেখানে তারা তাদের প্রতিপক্ষকে স্পষ্টভাবে বার্তা দিতে চাইছে যে যদি তাদের এনার্জি সেক্টরে কোনো ধরনের আঘাত আসে, তবে এর পরিণতি কেবল ইরানের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলের জন্য একটি ভয়াবহ চেইন রিঅ্যাকশন বা ডমিনো এফেক্ট তৈরি করবে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থা, বিশেষ করে পানি শোধনাগার বা ডিস্যালাইনেশন প্লান্ট, তেল শোধনাগার এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ওপর নির্ভরশীল। তাই যদি কোনো কারণে পুরো অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে তা কয়েক ঘণ্টার মধ্যে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকটের জন্ম দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই অন্ধকার করে দেওয়ার হুমকির পেছনে শুধু প্রথাগত সামরিক হামলার ইঙ্গিত নেই, বরং এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়াবহ সাইবার ওয়ারফেয়ার বা সাইবার হামলার প্রচ্ছন্ন বার্তা। কারণ বর্তমান যুগে হ্যাকারদের মাধ্যমে দূর থেকে কোনো দেশের পাওয়ার গ্রিড হ্যাক করে তা বিকল করে দেওয়া সম্পূর্ণ সম্ভব। মোস্তফা খামেনিকে হুমকি এবং ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যে দাবি ও মন্তব্য সামনে এসেছে, তা মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ারের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি অলিখিত স্নায়ুযুদ্ধ চলে আসছে,
যেখানে উভয় দেশই সরাসরি যুদ্ধে না জড়িয়ে একে অপরের কৌশলগত অবস্থান, গোয়েন্দা নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে। নেতানিয়াহুর এই দাবির মূল ফোকাস হল ইরানের পারমাণবিক কর্মসূচি, যা ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে, এবং গত এক দশকে ইরানের বেশ কয়েকজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী যেমন মোহসেন ফাখরিজাদেহ অত্যন্ত রহস্যজনক এবং অত্যাধুনিক প্রযুক্তির হামলায় নিহত হয়েছেন, যার দায় ইরান সবসময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ওপর চাপিয়ে এসেছে। এতদিন এই বিষয়গুলো নিয়ে ইসরায়েল সাধারণত অস্পষ্টতা বজায় রাখলেও এখন প্রকাশ্যে এসব হত্যার দায় স্বীকারের মতো মন্তব্য করাটা তাদের আগ্রাসী নীতি এবং গোয়েন্দা সক্ষমতার এক ধরনের প্রকাশ্য প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে মোস্তফা খামেনি, যিনি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার পুত্র এবং ভবিষ্যৎ ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়, তাকে সরাসরি হুমকির বিষয়টি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি রেড লাইনের মতো। এই ধরনের রাজনৈতিক এবং গোয়েন্দা হুমকি কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয়, কারণ এর ফলে যে কোনো সময় পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা তৈরি হয়, যা শেষ পর্যন্ত একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।